হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। তোমাদের পরীক্ষার তো আর বেশি দেরি নেই, সেই জন্য তোমাদের পরীক্ষায় যেন সুবিধা হয় সেই জন্য আমরা ফিজিক্যাল সায়েন্সের কিছু নিউমেরিক্যাল কোশ্চেন নিয়ে চলে এসেছি, যাতে তোমাদের এক্সাম আরো ভালো হয়, তোমরা ফিজিক্যাল সায়েন্সে 25 জানে স্কোর করতে পারো। সেই জন্য বেছে বেছে কিছু নিউমেরিক্যাল নিয়ে এসেছি। এই টাইপের নিউমেরিক্যাল করলে তোমাদের পরীক্ষায় আশা করছি কোনো রকমের কোনো প্রবলেম হবে না, মানে সমস্ত নিউমেরিক্যাল তোমরা সলভ করতে পারবে। তাহলে আমরা চলো শুরু করি। আর হ্যাঁ, তোমাদের এই নিউমেরিক্যাল ক্লাস তো হচ্ছে, তার পাশাপাশি আমরা বিভিন্ন সাবজেক্টের মক টেস্টও নিয়ে এসেছি, যেটা তোমরা 199 টাকায় পেয়ে যাবে। আর তার জন্য তোমরা এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর মক টেস্ট যদি তোমরা দিতে থাকো তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো হবে। পরীক্ষার আগে যত বেশি করে মক টেস্ট দেবে তোমাদের পরীক্ষা তত বেশি ভালো হবে। যেহেতু নিউমেরিক্যাল প্রবলেম করাবো, তো নিউমেরিক্যাল প্রবলেম করানোর আগে আমি তোমাদেরকে কিছু টিপস বা কিছু জিনিস বলবো যে তোমরা মনে করে রাখবে। তার মধ্যে কি ফার্স্ট যেটা দরকার নিউমেরিক্যাল প্রবলেমের জন্য বা প্রবলেম সলভ করার জন্য, প্রথমত আমরা দেখে নেব কি কি দেয়া আছে। প্রবলেমে কি কি দেয়া আছে ফার্স্ট আমরা যেমন দেখব, তারপরে আমরা দেখে নেব যে যেগুলো দেওয়া আছে সেগুলোর এককগুলো একই পদ্ধতিতে আছে কিনা। তার মানে কি যে সিজিএসএ থাকলে সিজিএসএ আছে কিনা, সবগুলো এসআই থাকলে এসআই আছে কিনা। যদি সেটা না থাকে তাহলে আমাদেরকে কিন্তু এককগুলোকে কনভার্ট করতে হবে। এককগুলোকে কনভার্ট করে নেওয়ার পর তারপরে আমরা দেখব যে যে সমস্ত জিনিসগুলো দেয়া আছে তার পরিপ্রেক্ষিতে আমাদের মাথায় বা আমরা কোন কোন ফর্মুলা জানি। এই তিনটে জিনিস যদি তোমরা খেয়াল করে রাখতে পারো তাহলে তোমাদের ম্যাথে কোনো রকমের কোনো সমস্যা হবে না। যখনই তোমরা ফর্মুলা জানো, কি কি দেয়া আছে সেটা জানো, তাহলে তোমাদেরকে কি নির্ণয় করতে হবে সেটা কিন্তু তোমরা খুব সুন্দর করে নির্ণয় করতে পারবে। যদি আমি এখানে বলি যে ধরো দেয়া আছে ভি আর ইউ দেওয়া আছে এবং টি দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে এ, তাহলে আমরা কোন ফর্মুলা জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই ফর্মুলা জানি। তাহলে এই ফর্মুলাতে বসিয়ে দিলে আমরা ভি ইউ আর টি যদি বসিয়ে দিই অবশ্যই আমরা এ পেয়ে যাবে। তাই নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার আগে তোমরা এই জিনিসগুলো খেয়াল করে রাখবে। তাহলে প্রথমেই যে নিউমেরিক্যাল প্রবলেমটা আমরা দেখব সেখানে আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো, আয়তন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা কি কি দেয়া আছে? দেওয়া আছে টি হলো কি স্থির, চাপ দেওয়া আছে কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো। তাহলে প্রথমে বা প্রাথমিক চাপ যদি P1 ইকুয়াল টু P হয়, তাহলে পরের চাপ অন্তিম চাপ P2 ইকুয়াল টু কত হয়েছে? 0.1 P। এটা হয়েছে প্রাথমিকের 0.1 গুণ হয়েছে। তাহলে এবার বলেছে যে আয়তন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে V1 ইকুয়াল টু V ধরে নিলাম, V2 ইকুয়াল টু কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা কি জানি, P যেহেতু স্থির তাহলে অবশ্যই এখানে আমাদের P আর V দিয়ে একটা সম্পর্ক আমাদেরকে মাথায় আনতে হবে। তাহলে P আর V দিয়ে সম্পর্ক কি আমরা জানি? P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা আমরা জানি। তাহলে P1 এর জায়গায় আমরা বসিয়ে দিলাম P, V1 এর জায়গায় V, P2 এর জায়গায় 0.1 P আর V2 এর জায়গায় V2 বসালাম। তাহলে বা এবার কি হলো, P P কেটে গেল, তাহলে V ইকুয়াল টু V2 বাই 10, 0.1 কে 1 বাই 10 কিন্তু লেখা যায়। তাহলে আমরা কি পেয়ে গেলাম? V2 ইকুয়াল টু 10 V। তাহলে এখানে বলেছে আয়তন বৃদ্ধির পরিমাণ কত। আয়তন প্রথমে ছিল V,
পরে হয়েছে 10 ভি, তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত? V2 মাইনাস V1, তাহলে কত? 10 ভি মাইনাস ভি দ্যাট ইকুয়াল টু 9 ভি। তাহলে যেটা হবে সেটা হলো কি যে বৃদ্ধি পেয়েছে 9 গুণ, অপশন আমাদের সি। আয়তন বৃদ্ধির পরিমাণ কত? 9 গুণ। তো নেক্সট আমরা দেখি। নেক্সট এখানে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো। গ্যাসের অন্তিম তাপমাত্রা কত? তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে কি? তাপমাত্রা। প্রথমে দেয়া আছে T1 ইকুয়াল টু কত দেয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াসটাকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে সেটা কত হবে? 273 কেলভিন। নির্দিষ্ট ভর বলেছে আর গ্যাসের চাপও বলেছে স্থির, তাহলে পি ইকুয়াল টু কত? স্থির। চাপ হলো স্থির। আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে V1 ইকুয়াল যদি ভি হয় তাহলে V2 ইকুয়াল টু কত হবে? 2V। তাহলে গ্যাসের অন্তিম তাপমাত্রা কত? তাহলে এবার T2 ইকুয়াল টু কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভি আর টি দিয়ে যে ফর্মুলা জানি সেটা আমরা ইউজ করব। সেটা আমরা কি জানি? V1 by T1 equal to V2 by T2, বা T2 equal to পেয়ে যাব আমরা V2 T1 by V1 equal to 2V into 273 by V। তাহলে V কেটে যায়, 2 into 273, তাহলে এটা কত হয়ে যায়? 645 কেলভিন। তাহলে অপশন আমাদের দেখো, অপশন সি হলো আমাদের অ্যান্সার, 546 কেলভিন। তো নেক্সট, 2 মোল পরিমাণ একটি গ্যাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 44.8 লিটার আয়তন দখল করে। এই গ্যাসের চাপ কত? নির্ণয় করতে বলেছে পি ইকুয়াল টু কত? দেয়া আছে এন ইকুয়াল টু 2 মোল, পি ইকুয়াল টু 273 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা চলে যাব কেলভিনে, তাহলে 273 প্লাস 273 দ্যাট ইকুয়াল টু 645 কেলভিন। আর ভি ইকুয়াল টু দেওয়া আছে 44.8 লিটার। আর আমরা এখানে দেখো এটা পি এন টি আর ভি দিয়ে আমরা যে ফর্মুলা জানি সেটা হলো পি ভি ইকুয়াল টু এন আর টি। আমরা কি জানি? পি ভি ইকুয়াল টু এন আর টি। এবার এখানে আর এর এটা আমরা লিখে নেব, আর ইকুয়াল টু আমরা কত জানি? 0.082 ATM 0.082 ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমরা এখানে ফর্মুলাতে ফেলে দেবো, তাহলে পি ইকুয়াল টু এন আর টি বাই ভি। তাহলে কত হয়ে যায়? এন হয়ে গেল 2, এটা 0.082 ইন্টু 546 বাই ভি এর কত? 8, দ্যাট ইকুয়াল টু যদি আমরা করি তাহলে হয়ে যাবে 2 ইন্টু 82 ইন্টু 546 বাই 448, উপরে 10 আর নিচে হয়ে গেল 1000। তাহলে একটা শূন্য গেল। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হবে 2 7 3, এটাকে 2 দিয়ে কাটলে হবে 2 2 4, এটাকে 2 দিয়ে কাটলে হবে 4 1
আর এটাকে 2 দিয়ে কাটলে হবে 1 1 2 দিয়ে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে 2 ইন্টু 41 ইন্টু 273 বাই 112 ইন্টু 100। এটাকে যদি করা হয় মানে কাটাকুটি করা হয় তাহলে এটা কেটে গিয়ে আমাদের 2টাই থাকবে। যদি এটাকে 3 দিয়ে কাটা হয় 2 দিয়ে কাটা হয় হ্যাঁ তাহলে কি এটা 273 কেলভিন হবে? এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 1.9 সামথিং আসবে, যেটাকে আমাদের অপশন অনুযায়ী আমরা যদি রাউন্ডে লিখি তাহলে 2 ATM লেখা যায়। তাহলে আমাদের এখানে যে অপশনটা হবে সেটা হবে অপশন ডি। তারপরে 4 নম্বরে যেটা আছে সেটা হলো কি যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mmHg চাপে 100 সিসি গ্যাস আছে। তার মানে এখানে কি T1 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 300 কেলভিন। T1 ইকুয়াল টু 50 mmHg টাকে আমরা পেয়ে যাব PMHg। তারপরে আছে V1 ইকুয়াল টু 100 সিসি বা সেলসিয়াস আর T2 ইকুয়াল টু দেয়া আছে 600 mmHg যেটা আমরা পেয়ে যাব 7 PMHg। আর V2 ইকুয়াল টু দিয়ে দিয়েছে 2 ইন্টু 100 যেটি বলে দিয়েছে 3 গুণ, তাহলে এটা হয়ে গেল 300 সিসি। পেয়েছে আমাদেরকে T2 ইকুয়াল টু কত, তাহলে এক্ষেত্রে আমরা জানি T1 V1 বাই T1 ইকুয়াল টু T2 V2 বাই T2, T2 V2 বাই T2। তাহলে বা আমরা পেয়ে যাবো T2 ইকুয়াল টু T2 V2 T1 বাই T1 V1। that equal to হয়ে যাবে T2 half 300 T1 হলো 300 বাই যেটা আমরা পাবো এখানে হয়ে যাবে 75 ইন্টু 100। তাহলে এখানে কত হলো, এটা কাটলাম ডিরেক্টলি 3 হয়ে গেল। আর যদি এটা 5 দিয়ে কাটা হয় 5 12 আর 5 দিয়ে 5 আছে 5 25 5 আছে 25 3 দিয়ে 5 3 দিয়ে এটা গেল তাহলে 12 ইন্টু 7। তাহলে কত চলে আসে এখানে 0 6 দুগুণে 12 আর 6 কে 6 আর 7 720 কেলভিন। কিন্তু আমাদের এখানে অপশনে আছে 720 কেলভিন নেই, কিন্তু আমাদের ডিগ্রি সেলসিয়াস অপশনে আছে। তাহলে এখান থেকে আমরা যেটা করব যে T2 ইকুয়াল টু কত হবে 720 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস হবে, পেয়ে যাবো আমরা 7 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের অপশন হয়ে গেল অপশন বি।
এরপরে বলেছে এক ব্যক্তি 42 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পার্কে 2 মিনিটে দৌড় শেষ করলো, তার দ্রুতি ও বেগের মান কত হবে? যেহেতু প্রথমে এখানে বলেছে বৃত্তাকার, তাহলে যদি আমরা জানি যে বেগ ইকুয়াল টু ত্বরণ বাই সময় আর দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেই হিসেবে যদি বৃত্তাকার পথ হয় তাহলে দেখো যেই বিন্দুতে গিয়েছে যদি সেই বিন্দুতে এসে তাহলে কিন্তু তার সরণ ইকুয়াল টু 0, সরণ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে অবশ্যই তার বেগ ইকুয়াল টু কি হবে? বেগ ইকুয়াল টু হয়ে যাবে 0, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু 0 হবে না। তাহলে সেই হিসেবে আমাদের এখানে অপশনে 0 তো আছে, অতিক্রান্ত দূরত্ব যেহেতু 0 হবে মানে 0 নয়, তো আমাদের দ্রুতিও 0 হবে না, তার মানে ডি তো হবে না, 0 হবে না। আমাদের অপশন তাহলে এ আর সি এর মধ্যে যেটা হবে, তাহলে এবার আমরা দেখে নেব অপশন এ আর সি এর মধ্যে কোন অপশনটা হবে। তাহলে বেগ পেরিয়ে গিয়েছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে? অবশ্যই যে বিন্দুতে গিয়েছিল সেই বিন্দুতে এসে করছে, মানে পুরো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই আর, তাহলে 2 ইন্টু পাই মানে 22/7, আর এখানে ব্যাস বলেছে যেহেতু 42, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 42/2, তাহলে কত হবে? 2 দিয়ে 2 কেটে গেল আর 6 সাথে 42, তাহলে 12 12 13 এত মিটার হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব। এবার বলেছে 2 মিনিট, টি ইকুয়াল টু কত? 2 মিনিট, তাহলে এটা আমরা আমাদের চলে যাবে সেকেন্ডে, 120 সেকেন্ড। তাহলে দ্রুতি ইকুয়াল টু হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে এটা কত হবে? যদি আমরা 2 দিয়ে কাটি 7, 2 দিয়ে কাটলে হবে 6, তাহলে 6 দিয়ে কাটলে 11, 6 দিয়ে কাটলে 10, তাহলে 11/10 দ্যাট ইকুয়াল টু 1.1, তাহলে আমাদের অপশন কি হয়ে যাচ্ছে? অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এই জিনিসগুলো মাথায় রাখবে যে ম্যাথে আমাদেরকে কি বলছে, যেহেতু বলে দিয়েছে বেগ, যদি এখানে এই তিনটা অপশন যদি 0 না থেকে যে কোনো একটা অপশনে 0 থাকতো তাহলে কিন্তু আমাদের ম্যাথ উইদাউট ম্যাথ করেই কিন্তু আমরা বলে দিতে পারতাম বেগ এখানে 0, তাহলে সেই অপশনটা আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে এবার যেটা বলেছে সেটা বলেছে স্থির অবস্থা থেকে 25 সেমি পার সেকেন্ড স্কয়ার সমতরণে 25 সেকেন্ড চলার পরে বস্তুটির বেগ কত হবে? তাহলে t ইকুয়াল টু 24 সেকেন্ড দেয়া আছে। স্থির অবস্থা তার মানে প্রাথমিক বেগ ইকুয়াল টু 0, ত্বরণ বলে দিয়েছে কত? 25 সেমি পার সেকেন্ড স্কয়ার, বস্তুটির বেগ কত? v ইকুয়াল টু কত? তাহলে আমরা কি জানি? v ইকুয়াল টু u প্লাস a t, u ইকুয়াল টু যেহেতু 0, তাহলে আমাদের ডিগ্রি চলে আসবে এখানে 25 ইন্টু 24, 25 ইন্টু 24, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? যদি এটা আমরা মাল্টিপ্লাই করি 150 600, তাহলে এটা হয়ে যাচ্ছে 600 সেমি পার সেকেন্ড, তার মানে 6 মিটার পার সেকেন্ড, তাহলে অপশন হয়ে গেল আমাদের অপশন বি। এরকম দেখলে কিন্তু ঘাবড়ে যাবে না যে আমাদের অ্যান্সার তো আসছে যে 600 সেমি পার সেকেন্ড, কিন্তু এখানে তো কোথাও কোনো অপশন নেই 600, তাই তখন আমাদেরকে খেয়াল করতে হবে এখানে একক গুলো কি দেয়া আছে। দেখো এখানে কিন্তু একক দেয়া আছে আবার মিটার, তাই আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। একটি ট্রেন 90 কিমি পার আওয়ার বেগে যেতে ব্রেক কষলো এবং 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দন শুরু করলো। ট্রেনটি থেমে যাওয়ার আগে কত দূরত্ব যাবে? ট্রেনটি থেমে যাওয়ার আগে কত দূরত্ব যাবে? প্রথমে এখানে দিয়ে দিয়েছে বেগ কত বেগে যায়? 90 কিমি পার আওয়ার, এটাকে আমরা কনভার্ট করে নেব 90 ইন্টু 1000 বাই 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড
মিটার পার সেকেন্ডে। তাহলে 1 2 চলে যায়, তাহলে এটা হয়ে যায় 900/36 মিটার পার সেকেন্ড হয়ে যায় এটা। মন্দন বলে দিয়েছে কত, a = 0.5, আর থেমে যাওয়ার আগে কত দূরত্ব যাবে, থেমে যাচ্ছে তার মানে কি v = 0, আর এটা আমাদের কত, তাহলে সরি v = 0 বললাম আমি, তাহলে এটা হয়ে যাবে v = 0, বাট এখানে আমরা এটা পেয়ে গিয়েছি। এবার আমরা v, u আর a দিয়ে জানি, আর আমাদেরকে চেয়েছে s = কত, তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা কি জানি, v² = u² + 2as, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে যেটা কাজে লাগবে সেটা হলো কি যে v² = u² - 2as, যেহেতু মন্দন, তাহলে এটা ইকুয়াল টু যেহেতু 0, তাহলে u² হয়ে যাচ্ছে 2as, বা s = u²/2a। u এর মান কত, 900/36। তাহলে এটা আমরা যদি এখানে আরেকটু কেটে ছোট করে নিই, 3 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে হয় 300, আবার যদি আমরা 3 দিয়ে কাটি 100, আর এটা 3 দিয়ে কাটলে হয় 4, এটা হয়ে যায় কত, 25। তাহলে ইউ এর মান কত, 25 তার স্কোয়ার বাই 2 × 0.5। তাহলে এবার 2 × 0.5 মানেই তো আমাদের হয়ে যাচ্ছে 1.0, তার মানে এটা 1 হয়ে যাবে, আর এটা তাহলে 25 এর স্কোয়ার × 25 × 25 করলে হয়ে যায় 625, আর নিচে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 625। তাহলে আমাদের এখানে অপশনে দেখো অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, 625 মিটার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে বলেছে যে একটি কাঠের ব্লক 3 সেমি ভেদ করে একটি বুলেটের বেগ অর্ধেক কমে যায়, বুলেটটি আর কতটা প্রবেশ করে থেমে যাবে। এই ক্ষেত্রে আমাদের দুটো কেস হচ্ছে, প্রথমত 3 সেমি গিয়েছে, তারপরে বেগ অর্ধেক হয়েছে, তারপরে আবার সে কতটা গেলে তার মানে সে থেমে যাবে, তার মানে তার বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দুটো জিনিস করতে হবে। প্রথমত বলে দিয়েছে s = 3 সেমি, আর প্রাথমিক বেগ যদি আমরা ইউ ধরি, তাহলে এই ক্ষেত্রে v = কত হয়ে যাচ্ছে, 3 সেমি যাওয়ার পরে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে u/2 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা নির্ণয় করে নেব, সেটা a = যদি আমরা নির্ণয় করে নিতে পারি, তাহলে আমাদের সেকেন্ড কেসটার জন্য সুবিধা হয়ে যাবে। তাহলে a = আমরা নির্ণয় করব কোন ফর্মুলা থেকে, আমরা জানি v² = u², যেহেতু এখানে থেমে কমে যাচ্ছে তার মানে মন্দন হচ্ছে, তাহলে 2as হবে। তাহলে v এর মান কত, u²/2 = u² - 2a, s এর মান কত, 3, = 6a, বা এটা দেখো, হ্যাঁ এখানে u/2, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে এটা হয়ে যাবে 4u² - u², 3u²/4 = 6a, বা a = হয়ে যাবে দেখো 3u²/4 × 6, তাহলে হয়ে যাচ্ছে u²/8। তাহলে আমরা এখানে a এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমরা সেকেন্ড কেসের জন্য যেটা করব, সেকেন্ড কেসের জন্য এই ক্ষেত্রে আমাদের ভিটা হয়ে যাবে 0, v = 0 হয়ে যাবে, আর u = হয়ে যাবে তখন কিন্তু আমাদের এইটা তখন আমাদের u হয়ে যাবে সেকেন্ড কেসের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা কাজে লাগাবো, তাহলে 0 = u/2, মানে আবার সেই u²/4 মাইনাস, এখানে যদি ধরে নিই যে s মানে x দূরত্ব যাওয়ার পরে সেটা থেমে গিয়েছে, তাহলে এখানে হবে 2 × a মানে কত, u²/8 ইন্টু যদি x ধরি, তাহলে বা এখানে কত হয়ে যাচ্ছে, u²/4 = দেখো হয়ে যাচ্ছে
ইউ স্কোয়ার 2 আর 8 কেটে যায়, 2 আর 8 কেটে গেলে নিচে 4 হয়ে যাচ্ছে, তাহলে বাই 4x। তাহলে এটা যদি এদিকে গেলে ভাগ হয়ে যায় বা এটা যদি আমি কেটেও দিই তাহলে দেখো x এর ঘাতে চলে আসছে x ইকুয়াল টু 1। তার মানে কি যে বুলেটটি আর 1 সেমি যদি পথ যায় বা প্রবেশ করে তারপরে সেটি থেমে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি 1 সেমি। আচ্ছা, তারপরে এখানে আছে 9 নাম্বার কোশ্চেন যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ, গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক ভর কত হবে। এইখানে প্রথমেই আমরা যে এটা জেনে নেব সেটা হলো কি যে আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। আমরা জানি m ইকুয়াল টু 2d বা আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আমরা কি জানি, আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা আমরা জানি। এখানে এবার কি বলেছে, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। এখানে না অক্সিজেনের বাষ্প ঘনত্ব দেওয়া আছে না কোনো কিছু দেওয়া আছে, শুধুমাত্র বলে দিয়েছে অন্য যে গ্যাসটা আছে তার বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে আমরা এখানে আগে অক্সিজেনের আণবিক ভর বের করে নেব, অক্সিজেনের তারপরে বাষ্প ঘনত্ব বের করবো, তাহলে আমরা অন্য যে গ্যাসটা আছে তার বাষ্প ঘনত্ব বের করতে পারবো। তাহলে অক্সিজেনের সংকেত কি O2, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব পারমাণবিক ভর হলো 16, পেয়ে গেলাম আমরা কত 32। তাহলে অক্সিজেনের আণবিক ভর হলো 32, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে, তাহলে বাষ্প ঘনত্ব ইকুয়াল টু আণবিক ভর বাই 2 হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে আণবিক ভর 32 বাই 2 দ্যাট ইকুয়াল টু 16। অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, তাহলে অন্য গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে, অন্য গ্যাসটির বাষ্প ঘনত্ব হয়ে যাবে তার 5 গুণ, তাহলে 5 ইন্টু 16, তাহলে কত হয়ে যাচ্ছে 80। তাহলে যেহেতু বাষ্প ঘনত্ব 80, তাহলে অবশ্যই আণবিক ভর কত হয়ে যাবে, তার দ্বিগুণ হবে, তাহলে আণবিক ভর হয়ে যাবে 80 ইন্টু 2, তাহলে হয়ে যাবে 160। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 80 আর 160। তাহলে এটা হয়ে গেল। এরপরে বলেছে এসটিপিতে 3 মোল নাইট্রোজেনের আয়তন ও অণুর সংখ্যা নির্ণয় করো। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের যে আয়তন হয় সেটা হলো কত, 1 মোলের 22.4 লিটার। 1 মোলের জন্য এসটিপিতে 1 মোলের আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে অবভিয়াসলি 3 মোলের জন্য কত হবে, 3 মোলের জন্য তাহলে হয়ে যাবে 3 ইন্টু 22.4 দ্যাট ইকুয়াল টু 2.76 লিটার। আর তারপরে বলেছে যে অণুর সংখ্যা কত। আমরা জানি যে 1 মোলের জন্য অণুর সংখ্যা কত হয়, 1 মোলের জন্য অণুর সংখ্যা হয় অ্যাভোগাড্রোর নাম্বার, সেটা কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে 3 মোলের জন্য কত হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে কত হয়ে গেল 18.046 ইন্টু 966 হবে, এটা 6622 হবে, এটা সরি 10 টু দি পাওয়ার 23। তাহলে অপশন দেখো, অপশন আমাদের হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে অপশন বি 67.2 লিটার আর 18.066 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। এরপরে যেটা আসছে সেটা হলো যে 1800 গ্রাম জলের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা জলের আণবিক ভর বের করব। জলের আণবিক ভর কত, 2 ইন্টু 1 প্লাস 16 দ্যাট ইকুয়াল টু 18 গ্রাম। তাহলে 1 মোলের মানে 18 গ্রাম ইকুয়াল টু কিন্তু কত 1 মোল। তাহলে 1800 গ্রাম ইকুয়াল টু কত হবে, অবশ্যই হয়ে যাবে 1800 বাই 18 দ্যাট ইকুয়াল টু 100 মোল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার সি
এই ক্ষেত্রে দেখো প্রথমে যে ম্যাথটা বললাম সেখানে আছে আয়তন আর অণুর সংখ্যা, পরে গিয়ে আছে মোল সংখ্যা, কিন্তু এই জায়গা থেকে কিন্তু তোমাদের এক্সামে আণবিক ভরও নির্ণয় করতে আসে। তো আণবিক ভরটা কিন্তু আমরা এখানে যেমন আমি H2O এর আণবিক ভর নির্ণয় করেছি, এইভাবে বিভিন্ন যেমন আছে H2SO4 আছে, CaCO3 আছে, তার মানে আরো যত সমস্ত মৌল বা যৌগগুলো আছে তাদের আণবিক ভরগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। এরপরে আছে 10 গ্রাম CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়াতে কত গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে আগে আমাদেরকে ফর্মুলাটা দেখতে হবে, বিক্রিয়ার যে সমীকরণটা আছে আগে আমাদেরকে সেটা দেখতে হবে। তো বিক্রিয়ার যে ফর্মুলাটা হয় সেটা হলো CaCO3 প্লাস HCl উৎপন্ন করবে CaCl2 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। সমীকরণ পেয়ে গেলাম আমরা। এবার যেটা করতে হবে, সমীকরণে দেখবো যে সমীকরণে সমতা বিধান আছে কিনা। তাহলে এখানে CaCO3 Ca একটা আছে, ওকে, Ca একটা আছে, তারপরে কার্বনও একটা আছে, অক্সিজেন 3টে আছে, H আছে 2টো। তার মানে এখানে আমাদের হিসেবে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 2HCl হয়ে যাবে, তাহলে H 2টো Cl ও 2টো। তাহলে এবার আমাদের সমতা বিধান হয়ে গিয়েছে। এবার আমাদের অ্যারোর জায়গায় আমরা সমান চিহ্ন দিতে পারি। তার মানে কি যে CaCO3 1 মোল, HCl 2 মোল যদি বিক্রিয়া করে তাহলে 1 মোল CaCl2 উৎপন্ন হবে, 1 মোল CO2 উৎপন্ন হবে আর 1 মোল জল উৎপন্ন হবে। এটা আমরা পেয়ে গিয়েছি। এবার যেটা আমাকে বলেছে সেটা হলো কি যে কোশ্চেনে বলেছে 10 গ্রাম CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়াতে কত গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে আমাদের কাজ হলো CaCO3 নিয়ে আর CO2 নিয়ে। তাহলে CaCO3 এর আণবিক ভর কত, এটা হলো 40 প্লাস 12 প্লাস 3 × 16, তাহলে এটা চলে আসে 52 প্লাস 3 6 18 48, চলে আসে 100 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইডের কত হয়ে যায়, 12 যোগ 2 × 16 দ্যাট ইকুয়াল টু 12 যোগ 32 হয়ে যায় কত, 44। তার মানে কি যে 100 গ্রাম CaCO3 থেকে উৎপন্ন হবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তার মানে কি যে 100 গ্রাম CaCO3 HCl এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে 44 গ্রাম CO2। তাহলে এবার কি যে তাহলে 10 গ্রাম করলে কত হয়ে যাবে, 10 গ্রাম যদি বিক্রিয়া করে তাহলে অবশ্যই হয়ে যাবে এটা 10/100, তাহলে হয়ে যাচ্ছে কত দেখো 4.4 CO2। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা কি হবে, অ্যান্সার হবে আমাদের বি। এইভাবে কিন্তু বিক্রিয়ার থেকেও কিন্তু রাসায়নিক গণনার যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেখান থেকে কিন্তু এই টাইপের ম্যাথগুলো আসে। এক্ষেত্রেও কি দেখো আমাদের এই আণবিক ওজন বা আণবিক ভর নির্ণয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যত রকমের আণবিক ভর বা ওজন তোমাদের সামনে আসবে নির্ণয় করার জন্য সেগুলো অবশ্যই নির্ণয় করে রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তারপর এখানে বলেছে জল ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1/3 ও 4/3 হলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত। আগেই বলে দিচ্ছি, সাপেক্ষে বলেছে মানে সে হবে নিচে, সে হবে কোথায়, নিচে। তার মানে কাচ সাপেক্ষে জল বলেছে, তাহলে জলের প্রতিসরাঙ্ক বাই কাচের প্রতিসরাঙ্ক। তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো 1/3, যেহেতু বাই আকারে আছে তাহলে এটা উল্টে যাবে, যে 3/4 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1/4। তাহলে এটা আমাদের কি কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হয়ে যাবে 1/4, অপশন ডি। তারপরে বলেছে একটি লেন্সের ক্ষমতা 2.5D প্লাস 2.5D, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। প্রথমেই এটাই করে নাও, এখানে আছে প্লাস আর ডি মানে ডায়াস্টার। এবার হলো কি যে আমরা জানি যে
P ইকুয়াল টু 100/F যদি সেমি এককে থাকে, যদি সেমি এককে থাকে, আর যদি মিটার এককে থাকে তাহলে কিন্তু হ্যাঁ P ইকুয়াল টু 100/F হবে। এটা মিটার এককে থাকলে P ইকুয়াল টু 100/F। এবার বলেছে এখানে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য আর প্রকৃতি, তাহলে প্রকৃতি যদি বলে তাহলে প্লাস আছে, মনে করে রাখবে প্লাস হলে হবে উত্তল আর মাইনাস হলে হবে অবতল। তার মানে কি যে এই ক্ষেত্রে দেখো উত্তল আছে এ আর বি তে, তাহলে এবার আমরা দেখে নেব যে এদের ফোকাস দৈর্ঘ্যটা কত হবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য এস ইকুয়াল টু কত হয়ে যাবে 100/P, তাহলে কত হয়ে যাচ্ছে 100/2.5, তাহলে 100 ইন্টু 10/25, তাহলে হয়ে যাচ্ছে দেখো 40। তাহলে আমাদের অপশন কি হয়ে যাচ্ছে, অপশন হয়ে যাচ্ছে এ 40 সেমি, আর এর প্রকৃতি কত হয়ে যাচ্ছে, প্রকৃতি হয়ে যাচ্ছে কত উত্তল। তাহলে এইভাবে এটাও মনে করে রাখবে। আবারও বলে দিচ্ছি, প্লাস হলে ক্ষমতা, লেন্সের ক্ষমতা প্লাস হলে হবে উত্তল আর মাইনাস হলে হবে অবতল। এখানে বলেছে এবার যে কত সময়ে 1200 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা 4 অ্যাম্পিয়ার হবে। তার মানে কি কি দেয়া আছে, দেয়া আছে I ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার আর Q ইকুয়াল টু দেয়া আছে 1200 কুলম্ব। তাহলে আমরা কি জানি যে একক সময়ে যতটা আধান প্রবাহিত হয় সেটাকেই বলা হয় কি তড়িৎ প্রবাহ মাত্রা বা 1 অ্যাম্পিয়ার। তার মানে কি 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম্ব পার সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম্ব পার সেকেন্ড। তাহলে এখানে I ইকুয়াল টু Q/T, বা T যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে T ইকুয়াল টু Q/I, তাহলে Q হয়ে গেছে কত 1200/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 300 সেকেন্ড। আবারও বলে দিচ্ছি অ্যাম্পিয়ার মানে কিন্তু হলো কুলম্ব পার সেকেন্ড, তার মানে অবশ্যই এটা যেটা আমাদের অ্যান্সার বেরিয়েছে সেটা বেরিয়েছে সেকেন্ডে 300 সেকেন্ড, তাই 300 বেরিয়েছে বলে কেউ কিন্তু অপশন এ দিয়ে দিও না, এখানে আছে 300 মিনিট। তাহলে 300 সেকেন্ড ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে 5 মিনিট, তাহলে আমাদের অপশন হবে কিন্তু অপশন বি 5 মিনিট। তারপরে এখানে বলেছে দুটি পরিবাহীর বিভব প্রভেদ সমান ও প্রবাহ মাত্রার অনুপাত 1:3 হলে রোধের অনুপাত কত। তার মানে কি ভিটা ধ্রুবকই আছে, ভিটা কি ধ্রুবক। তা আমরা কি জানি সম্পর্ক, ভি ইকুয়াল টু আই আর, তাহলে বা আর ইকুয়াল টু কি হবে V/I। তার মানে কি সম্পর্ক হয়ে যাচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। আর আর আই এর মধ্যে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে R1/R2 ইকুয়াল টু কত হয়ে যাবে I2/I1 হয়ে যাবে। তাহলে এখানে বলেছে যে প্রবাহ মাত্রার অনুপাত বলে দিয়েছে 1:3, তার মানে কত I1/I2 ইকুয়াল টু হলো 1/3। তাহলে এখানে কি লিখেছি আমি I2/I1, তাহলে I2/I1 কত হয়ে যাবে 3/1, তাহলে R1/R2 এর অনুপাত কত হবে 3:1। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আরো অনেক রকমের থাকতে পারে, যে যেখানে প্রবাহ মাত্রা বলে দিতে পারে স্থির, তাহলে তাদের বিভব প্রভেদ ও রোধের মধ্যে সম্পর্ক চাইতে পারে। আবার এটাও বলে দিতে পারে যে প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদ ধরো 2 গুণ বা 3 গুণ করা হলো তখন রোধের অনুপাত কি হবে, এরকম